তারেক রহমান সাহেব, তারেক রহমান ফোন করলেও এটা কোনো কিছু হবে না। 5 তারিখের পর আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে ওখানকার সাবেক কাউন্সিলর এর নাম ভাঙিয়ে আমার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসে কয়েকজন ফলাফল জানি না, কিন্তু কয়েকজন হুমকি দিয়ে আসে যে আমরা অমুক দলের অমুক কাউন্সিলর আমাদেরকে পাঠিয়েছে। হুমকি দিয়ে আসে সাবেক কাউন্সিলর বিএনপির কাজল ভাই, ঠিক আছে, উনি আমাদেরকে পাঠিয়েছে আপনাকে অতি শীঘ্রই তার সাথে দেখা করার জন্য। তো আমি ওনারা একটা নাম যদি আজকের রাত্রের মধ্যে দেখা না করে তাহলে তার অনেক অসুবিধা হবে। আমি মোহাম্মদ ওমর ফারুক, আমার একটা রেকর্ডিং এজেন্সি আছে আকন্দ ওভারসিজ। আমার এখান থেকে সাউথ কোরিয়া যাওয়ার জন্য আমার কাছে পাসপোর্ট জমা করেছিল উনি এবং ওনার এক ভাগনা। তার এগেইনস্টে আমাকে 70,000 টাকা প্রদান করেছিল। তার বিপরীতে আমি তাকে 80,000 টাকা একটা চেক দিয়েছিলাম। পরবর্তীতে সে দিতে চেয়েছিল 10,000 টাকা, কিন্তু আজ পর্যন্ত দেয়নি। তো দিচ্ছি বলে দেয়নি। তো এই মতো অবস্থায় কাজটা লেন্ডি হওয়ার পরে সে আর কাজ করবে না এই মর্মে আমার কাছ থেকে পাসপোর্ট ফেরত নিয়ে যায়। সে আমার সাথে আলোচনা করে, অন্য এক মাধ্যম ব্যক্তিকে দিয়ে আলোচনা করে স্লোভাকিয়াতে যাবে এই মর্মে আবার আমার কাছে পাসপোর্ট জমা করে। তখন সে কোনো প্রকার টাকা দিতে পারবে না, যে আমার ভিসা হইলে আমি টাকা প্রদান করব। তো আমি তার সরলতা এবং একটা সম্পর্কের কারণে তাকে আমি রাজি হই যে ঠিক আছে, তুমি ভিসা আসলেই টাকা দাও। তার পরিপ্রেক্ষিতে আমি তাকে মেডিকেল করাই 5,500 টাকা, পুলিশ ক্লিয়ারেন্স করাই 5,000 টাকা, এরকম আনুষঙ্গিক একটা অফার লেটার নিয়ে আসা হয়। অন্যান্য কাগজপত্র, স্লোভাকিয়ার জন্য অন্যান্য কাগজপত্র আনা হয়। সাউথ কোরিয়াতে যখন যাওয়ার কথা, ওর পাসপোর্ট যখন এম্বাসিতে জমা হবে অথবা কাজ করবে, তখন তার একটা ব্যক্তিগত সমস্যা দেখিয়ে আমার কাছ থেকে পাসপোর্টটা ফেরত নিয়ে যায়, যে আমি কালকেই পাসপোর্ট দিচ্ছি ভাইয়া, আমি পাসপোর্টটা না পাইলে আমার প্রবলেম হবে। তো এরকম মর্মে দুজনকে সাক্ষী রেখে পাসপোর্টটা নিয়ে যায়। তারপর আর পাসপোর্ট কখনো ফেরত দেয়নি। সে যাবে না বলে আমাকে বলে যে আমরা কেউ যাব না, আমাদের টাকা পয়সা ফেরত দাও, যে টাকা অফিস খরচ বাদ দিয়ে বাদ বাকি টাকাটা আমাকে রিটার্ন করো। ঠিক আছে, তাকে আমি কিছু টাকা প্রদান করি। কিছু টাকার মধ্যে ক্যাশ রকেটের মাধ্যমে 5,000 টাকা দিয়েছি, বিকাশে আরো 1,000 টাকা দিয়েছি। এটা তাকে নগদ দেওয়া হয়েছে। তারপর যখন স্লোভাকিয়াতে যাওয়ার জন্য সে মেডিকেলের কোনো টাকা প্রদান না করে বলল যে ভাই আপনার কাছে তো আমি টাকা পাই, ওইখান থেকে আমার মেডিকেল টাকাটা করান। আমি তখন স্লোভাকিয়ার মেডিকেলের জন্য 5,500 টাকা প্রদান করি। এবং পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, তাকে এই কথা বলা হলে বলে যে ভাই পুলিশ ক্লিয়ারেন্স আপনিই করেন, যে কয় টাকা লাগলে আমি দিয়ে দিব। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য 5,500 টাকা লাগে, সেটাও আমি প্রদান করি। এবং আনুষঙ্গিক কাজ করার জন্য যা যাবতীয় সব কাজ আমরা মেনটেন করি উইদাউট কস্ট ছাড়া। সে এরপরেও আর একটা তার ব্যক্তিগত সমস্যা দেখিয়ে আমার কাছ থেকে আবার পাসপোর্ট ফেরত নিয়ে যায়। ফেরত নিয়ে সে আর যাবে না বলে পরে আমাকে জানায়। আমি পাসপোর্ট যখন চাই তখনই বলে ভাই আমি যাব না, আমার টাকাগুলো ফেরত দেন। তো তার কাছে তার কিছু এভিডেন্স লেখা আমার কাছে আছে। সে একটা সাদা কাগজে লিখিত দিয়েছিল যে আমরা যখন কোনো কাজ আমাদের হবে না, অফিস চার্জ বাদ দিয়ে বাদ বাকি টাকা ফেরত দিতে বাধিত থাকিব, এরকম মর্মে কিছু কাগজ আমার কাছে লেখা আছে। সাউথ কোরিয়ার যে কোম্পানিতে আমরা ওনাকে অ্যাপ্লিকেশন করিয়েছি, কোম্পানি থেকে কাগজপত্র আনা হয়েছে অ্যাটাস্টেড সহ, যে কাগজপত্র আমাদের কাছে আছে। পুলিশ ক্লিয়ারেন্স করেছি, সেটাও আছে। মেডিকেল করানো হয়েছে, সেই কাগজগুলো সব এভিডেন্স আছে। তো এই অবস্থায় 5 তারিখের পর আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে ওখানকার সাবেক কাউন্সিলর এর নাম ভাঙিয়ে আমার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসে কয়েকজন ফলাফল জানি না, কিন্তু কয়েকজন হুমকি দিয়ে আসে যে আমরা অমুক দলের অমুক কাউন্সিলর আমাদেরকে পাঠিয়েছে। হুমকি দিয়ে আসে সাবেক কাউন্সিলর বিএনপির কাজল ভাই, ঠিক আছে, উনি আমাদেরকে পাঠিয়েছে আপনাকে অতি শীঘ্রই তার সাথে দেখা করার জন্য। তো আমি ওনারা একটা নাম যদি আজকের রাত্রের মধ্যে দেখা না করে তাহলে তার অনেক অসুবিধা হবে। তো এরকম কথা শোনার পরে একটা নাম্বার লিখে দিয়ে আসছে, সেই নাম্বারে আমি
যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমার সাথে তখন বাবু নামে এক ব্যক্তি ফোন কলে, অন্য এক ব্যক্তি, নাম বলতে পারছি না বা নামটা আমার মন স্মরণে নেই, তো অন্য এক ব্যক্তি ধরার পরে তখন বাবু নামে এক ব্যক্তিকে সে ফোন দিয়ে বাবু নামে এক ব্যক্তি আমার সাথে কথা বলে। সে আমাকে বলে আপনার একটা ক্লেম বা দরবার, আঞ্চলিক ভাষায় যেটা হয় সেই দরবার আমার এখানে আসছে, তো ভাই এটা আপনাকে নিয়ে আমরা বসতে চাচ্ছি, এটা কাউন্সিলরের লোক, কাউন্সিলর নিজে পাঠিয়েছিল, এটা শহীদুল ভাই, কাউন্সিলর ডাইন হাত বলা হয় আর যেটাই বলা হয় যে শহীদুল ভাই উনি এটা দেখছে, বিষয়টা আপনি একটু শহীদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি শহীদুল ভাইয়ের সাথে আমার এক চাচা শ্বশুরকে দিয়ে যোগাযোগ করি। যোগাযোগ করার পর এক পর্ব ওনাদের সাথে বসা হয় এবং তখন শহীদুল সাহেব এবং বাবু সাহেব আমাকে তখনই বলে যে ভাই টাকা পয়সা এখানে কোনো কাটা হবে না, উনি যে টাকা পায়, ঠিক আছে, এখানে যে টাকা চেকে যে টাকা লিখিত আছে সেই টাকা ওখানে লিখিত ছিল ৮০,০০০ টাকা, কিন্তু সে আমাকে ক্যাশ প্রদান করেছে ৭০,০০০ টাকা এবং আমি তাকে প্রদান করেছি, ক্যাশ দিয়েছি ৬০০০ টাকা এবং মেডিকেল বাবদ আরো ১১,০০০ টাকা প্রদান করেছি। এটা উইদাউট অফিস কস্ট ছাড়া, ঠিক আছে। তো আমি আমার যুক্তি উপস্থাপন করার পরে সে অস্বীকার করে, মানে তারা বলছে যে এসব যুক্তি তর্ক বুঝি না, সে গরিব মানুষ, ভিকটিম, পাঠাতে পারো নাই, তোমাকে টাকা যে টাকা নিছে সেই টাকা প্রদান করতে হবে। এরকম পর্যায়ে প্রায় ৩ মাস, ওনাদের ভাষণ অনুযায়ী ৩ মাস নাকি আমি ওনাদেরকে আজকাল টাকা দিয়ে দিচ্ছি করে ঘুরাচ্ছি। গতকালকে আমাকে ডেকে শহীদুল্লাহ সাহেব এবং বাবু সাহেব, বিশেষ করে বাবু সাহেব আমাকে অনেক শাসিয়ে কথা বলে, তো বলছে যে দলের পরিচয় দিলে আরো খারাপ হবে, পোস্ট পদবি তারা জানি না, তো যাই হোক, মহল্লা তো স্থানীয় ছেলে, সেই ক্ষেত্রে তো মানুষের পরিচয় থাকে। তার চেয়ে বড় কথা, আমি গুলবাগ ৬ষ্ঠ গলিতে বিয়ে করেছি, সেই ক্ষেত্রে আমার গুলবাগের যে আমার চাচা শ্বশুর আছে উনি ওনার মধ্যস্থায় তারা একটা বিচার, নিজেদেরই মতো করে বিচার, আমার কথা না শুনে, আমার যুক্তি তর্ক বা আমার যে খরচ হয়েছে এরকম কোনো কথা না শুনে তারাই নিজেদের মতো করে একটা ডিসিশন দিয়ে দেয়, আমাকে ৫০,০০০ টাকা, তাদেরকে ৫০,০০০ টাকা প্রদান করিতে হবে। তো ওই মর্মে আমি তখন আমি একাই ছিলাম ধরতে গেলে, তখন আমার ওই মুহূর্তে স্বীকার করা ছাড়া কোনো উপায় ছিল না। তারপরেও আমি একটা কথা বলে আসছি যে যদিও বা টাকা দেই তাহলে টাকাটা আমি ৪০-এর উপরে দিতে পারবো না। এক মুহূর্তে স্বীকার করে আসছি যেন আমি ওখান থেকে আপাতত রিকভার করতে পারি। হ্যাঁ, এর মধ্যে কথা থেকে যায় কাজল সাহেবকে, ওনার সাবেক কমিশনার কাজল সাহেবকে আমাদের যুব দলের দক্ষিণের সভাপতি বা যুগ্ম আহ্বায়ক বাবলু ভাই ফোন করেছিল। ফোন করার পরে বিষয়টা বলছে যে দেখতে, কিন্তু সে কাজল সাহেবের প্রতিনিধি যারা আছে তারা বলছে যে কে বাবলু, কে কি, এখানে প্রেসিডেন্ট আসলেও তারেক রহমান ফোন করলেও এটা কোনো কিছু হবে না, এরকম অবস্থা বিরাজ করছে, ঠিক আছে। তাই আমি মনে করি একজন